কে ক্লাস ইলেভেনের অর্থনীতির প্রথম চ্যাপ্টারটা শুরু করছি। তো ক্লাস ইলেভেনের অর্থনীতির প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হলো অর্থনীতির সংজ্ঞা এবং বিষয়বস্তু। তো সবার প্রথমে অর্থনীতি পড়তে গেলে আমাদেরকে অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে বা অর্থনীতিতে কী বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বিষয়টা সম্পর্কে একটা সঠিক ধারণা থাকা দরকার। এছাড়াও অর্থনীতিতে বেশ কিছু নতুন টার্ম ইউজ করা হয়, যেটা আমরা হয়তো এর আগে কখনো পড়িনি বা জানি না। সেই নতুন টার্মগুলো সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই ফার্স্ট চ্যাপ্টারটাতে কিন্তু অর্থনীতির একদম স্টার্টিং এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটাতে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কেই পড়ব, এবং এই চ্যাপ্টারটার ওপর নির্ভর করে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো আমাদের পড়তে বা জানতে অনেকটা সুবিধে হবে। তো অর্থনীতিতে বেশ কিছু নতুন শব্দ যেগুলো আজকে আমরা শিখব, সেটা হলো যে অর্থনীতিতে কিছু শব্দের কথা বলা হয়েছে, যে অভাব, দুষ্প্রাপ্যতা এবং পছন্দের সমস্যা। তো এবার আমরা বলতে পারি যে অভাব কী। অভাব বলতে যেটা বোঝায় সেটা হলো যে দেখো, আমাদের মানুষের দৈনন্দিন জীবনে মানুষের বিভিন্ন দ্রব্য পাওয়ার একটা ইচ্ছা থাকে। এই পাওয়ার ইচ্ছা থেকেই প্রধানত কী হয়, অভাবের সৃষ্টি হয়। তাহলে যখন কোনো দ্রব্য বা যখন কোনো বস্তু আমাদের মনের মধ্যে সেটা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, সেই পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই আমরা কি বলতে পারি, অভাব বলতে পারি। এবং এই অভাবটা কি, এই অভাবটা কিন্তু অফুরন্ত। মানুষের অভাবের কিন্তু কোনো সীমা পরিসীমা থাকে না। এবার সাধারণভাবে আমরা দেখতে পাই যে মানুষের একটা অভাব পূরণ হলে কিন্তু আরেকটা নতুন অভাবের সৃষ্টি হয়ে যায়। এবার যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, আমরা যেহেতু সমাজে বসবাস করি, সেই জন্য স্বভাবতই আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের নিজেদের জীবনে যে জিনিসগুলো চাওয়া বা পাওয়ার ইচ্ছা থাকে, সেই চাওয়া বা পাওয়ার ইচ্ছাগুলো যখন আমাদের পূরণ হয়ে যায়, তখন আমরা কি করি, আমাদের পার্শ্ববর্তী মানুষের ব্যবহারযোগ্য কিছু জিনিসকে দেখে আমাদের মনের মধ্যে সেটাও পাওয়ার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। এই যে পাওয়ার আকাঙ্ক্ষা বোধ, এই পাওয়ার আকাঙ্ক্ষা বোধটাকেই আমরা কি বলে থাকি, অর্থনীতিতে অভাব বলে থাকি। এর পরবর্তী যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায়, দেখো প্রকৃতিতে কিন্তু সম্পদ খুব সীমাবদ্ধ, খুব সীমিত মাত্রায় রয়েছে। প্রকৃতিতে সম্পদ কিন্তু অফুরন্ত নেই, কোনো সম্পদই অফুরন্ত নেই, এবং এই সম্পদগুলোকে কিন্তু সব জায়গায় সমানভাবে পাওয়াও যায় না। তো এই যে সম্পদ পাওয়ার যে সমস্যা, এটাকেই বলা হয়ে থাকে কি, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা কথাটার মানে কি, যেটা সহজে পাওয়া যায় না। তো আমরা প্রকৃতিতে থাকা সম্পদগুলোকে, কোনো সম্পদকে সহজে কিন্তু পেতে পারি না। যে সম্পদটা পেতে যত বেশি আমাদের কষ্ট করতে হয়, সেই সম্পদটা তত বেশি দুষ্প্রাপ্য বলে বলা হয়। কিন্তু দেখো, প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যেগুলোকে আমরা খুব সহজেই পেয়ে যাই, যেমন আলো, বাতাস, জল, এগুলোকে আমরা খুব সহজেই আমাদের চারপাশে পেয়ে যাই। তাহলে এগুলোকে আমরা সহজলভ্য সম্পদ বলতে পারি, যেগুলো আমরা সহজেই পেয়ে যাচ্ছি। কিন্তু যদি আমরা খনিজ সম্পদ বলি, বনজ সম্পদ বলি, এগুলো কিন্তু সব জায়গাতে সমমাত্রায় নেই। তাহলে এই সম্পদগুলোকে কিন্তু কি বলা হয়ে থাকে, দুষ্প্রাপ্য সম্পদ বলা হয়ে থাকে। এর পরবর্তীকালে বলা হচ্ছে পছন্দের সমস্যা। পছন্দের সমস্যা বলতে কি বোঝায়, পছন্দের সমস্যা হলো, দেখো প্রত্যেকটা মানুষ আলাদা, এবং তাদের চিন্তাভাবনা, বিচার বুদ্ধি সব কিছু আলাদা, তাদের রুচি পছন্দও কিন্তু আলাদা। এবার আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে মানুষের অভাব কিন্তু অনন্ত বা অফুরন্ত, মানুষের অভাবের কোনো শেষ নেই। তো পছন্দের সমস্যা বলতে এটা বোঝায় যে আমরা কোন দ্রব্যটাকে আগে ব্যবহার করব, কোন দ্রব্যটাকে পরে ব্যবহার করব, কোন দ্রব্যটা আমাদের কত বেশি মাত্রায় দরকার, এটা কিন্তু এক একটা ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তি বিশেষে কিন্তু এর পার্থক্য হয়। এটাকেই বলা হয়ে থাকে কি, পছন্দের সমস্যা। তো অর্থনীতি হলো এমন একটা বিষয়, যে বিষয়ের মধ্যে আমরা প্রধানত কি পড়ে থাকি, এই সমস্ত সমস্যাগুলো নিয়েই কিন্তু আলোচনা করি, যে কিভাবে প্রকৃতিতে থাকা সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে মানুষের এই অফুরন্ত অভাবকে পূরণ করা যায়, এবং প্রতিটা মানুষের এই যে পছন্দের সমস্যা রয়েছে, সেই পছন্দের সমস্যাকে সমাধান করা যায়। পরবর্তীকালে অর্থনীতির
তে আরও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো অর্থনীতির ক্ষেত্রে আমরা যেটা পড়ব সেটা হলো দ্রব্যকে, একটা সাধারণ দ্রব্যকে আমরা প্রধানত কি করি, দুটো ভাগে ভাগ করে থাকি। একটা দ্রব্যকে বলা হয়ে থাকে কি অর্থনৈতিক দ্রব্য, আর একটাকে বলা হয়ে থাকে কি অবাধলভ্য দ্রব্য। তা অবাধলভ্য দ্রব্য এবং অর্থনৈতিক দ্রব্য কাকে বলে? অবাধলভ্য দ্রব্য হলো যে দ্রব্যগুলো আমরা সহজেই পেয়ে যাই, মানে যেগুলোর জন্য আমাদেরকে কোনো অর্থ বা কোনো টাকা ব্যয় করতে হয় না, সেগুলোকে বলে অবাধলভ্য দ্রব্য। যেমন আলো, বাতাস, জল, বর্তমানে এগুলোর জন্য আমাদেরকে কোনো টাকা ব্যয় করতে হয় না, এগুলো আমরা সহজেই পেয়ে যাই। কিন্তু অর্থনৈতিক দ্রব্য কাকে বলে? যে সমস্ত দ্রব্যগুলো আমাদের ভোগ করতে গেলে তার বিনিময়ে আমাদেরকে কি করতে হয়, অর্থ দিতে হয়, অর্থের বিনিময়ে আমরা পেয়ে থাকি। যেমন খাদ্যদ্রব্য, পোশাক আশাক, এগুলোকে কিনতে গেলে কিন্তু এর বিনিময়ে আমাদেরকে অর্থ দিতে হয়। তো এই দ্রব্যটাকে বলা হচ্ছে কি অর্থনৈতিক দ্রব্য। তাহলে দেখো, আমরা অর্থনৈতিক দ্রব্যকে যদি আমাদের পেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। কাজ করে কি করতে হবে, অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জনের মাধ্যমেই আমরা কি করতে পারবো, অর্থনৈতিক দ্রব্যগুলোকে ক্রয় করতে পারবো। তাহলে কাজের ভিত্তিতেও আমরা কাজকে দুভাগে ভাগ করতে পারি, একটা হলো অর্থনৈতিক কাজ আর একটা হলো অনর্থনৈতিক কাজ। অনর্থনৈতিক কাজ কাকে বলবো? যেমন কোনো ব্যক্তি এমন কোনো কাজ করছে যার সাথে অর্থের কোনো লেনদেন নেই, তাহলে সেটাকে আমরা বলবো কি অনর্থনৈতিক কাজ। যেমন ধরো একজন গায়ক, সে বাড়িতে বসেই গান প্র্যাকটিস করছে, এক্ষেত্রে সে নিজে করছে, তার নিজের পছন্দ অনুসারে করছে, এক্ষেত্রে তাকে কোনো কি দিতে হচ্ছে না, তার অর্থের কোনো লেনদেন হচ্ছে না। তো সেক্ষেত্রে এই কাজটাকে কি বলবো, অনর্থনৈতিক কাজ। আবার ধরো সেই গায়কই যখন কোনো স্টেজে গিয়ে গান করছে তখন তার বিনিময়ে সে কি পাচ্ছে, টাকা পাচ্ছে, তো এটাকে বলবো তখন কি অর্থনৈতিক কাজ। মানে যে ধরনের কাজের সাথে অর্থের লেনদেন জড়িত থাকে সেটাকে আমরা বলি অর্থনৈতিক কাজ, আর যে ধরনের কাজের সাথে অর্থের লেনদেন জড়িত থাকে না সেটাকে বলা হয় অনর্থনৈতিক কাজ। এর পরবর্তীকালে যেটা পড়াবো, অর্থনীতিতে একটা মূল বিষয় নিয়ে পড়ানো হয় যেটা হলো কি উৎপাদন। অর্থনীতিতে আমরা কি পড়ি, উৎপাদন সম্পর্কে পড়ি, কারণ এর আগেই পড়ছিলাম যে ভোগ, মানে মানুষের অভাব অফুরন্ত। তাহলে মানুষের অভাবকে পূরণ করতে গেলে মানুষ কি করে, দ্রব্য সামগ্রী ভোগ করে। এবার দ্রব্য সামগ্রী ভোগ করতে গেলে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হবে। তো নতুন দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই দ্রব্য সামগ্রীকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করতে হবে, একটা বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করতে হবে। তো একটা বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করাকে অর্থনীতিতে উৎপাদন বলা হয়। তো অর্থনীতিতে উৎপাদনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি, যারা প্রাচীন অর্থনীতিবিদ আছেন তারা অর্থনীতিতে উৎপাদন সম্পর্কে এক ধরনের সংজ্ঞা দিয়েছেন, আবার আধুনিক অর্থনীতিবিদ যারা আছেন তারা আবার উৎপাদন সম্পর্কে আরেকটা নতুন ধরনের ধারণা দিয়েছেন। তো প্রাচীনকালের ধ্রুপদী অর্থনীতিবিদ যারা, তারা অর্থনীতি সম্পর্কে কি বলেছেন, তারা অর্থনীতি সম্পর্কে বলেছেন যে উৎপাদন হলো একটা সামাজিক কাজ। উৎপাদন হলো একটা সামাজিক কাজ যার উদ্দেশ্য হলো কোনো বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত করা। তার মানে কি, উৎপাদন হলো একটা মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে থেকে মানুষ যে কাজ করে সেজন্য কি বলা হচ্ছে, উৎপাদনকে একটা সামাজিক কাজ বলা হচ্ছে। এবং এই সামাজিক কাজের মাধ্যমে একটা বস্তুকে কি করা হচ্ছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করা হচ্ছে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে কি বলা হচ্ছে। ধরো এরকম বলা হলো যে পরিমাণগত রূপান্তর কিভাবে হতে পারে। যেমন ধরো বীজ থেকে ফসল উৎপাদন হলো, পরিমাণের পরিবর্তন হয়ে গেল। আকৃতিগত রূপান্তর, ধরো কাঠ নিয়ে এলাম বন থেকে, সেই কাঠটা কেটে আমরা সেখান থেকে ফার্নিচার তৈরি করলাম, একটা টেবিল তৈরি করলাম, তাহলে এটা হয়ে গেল কি
এটা হয়ে গেল আকৃতিগত রূপান্তর। অবস্থানগত রূপান্তর হতে পারে, ধরো মরুভূমি অঞ্চল থেকে প্রচুর বালি নিয়ে এসে সেগুলোর মাধ্যমে কি করছি, সেগুলো দিয়ে আমি অন্য জায়গায় দূরবর্তী কোনো অঞ্চলে বাড়ি তৈরি করছি, তাহলে সেটা হয়ে গেল কি অবস্থানগত রূপান্তর বা স্থানগত রূপান্তর। তাহলে মানে প্রাচীনকালের অর্থনীতিবিদরা তাহলে এটাই বলেছেন যে উৎপাদন হলো একটা সামাজিক কাজ, যার উদ্দেশ্য একটা বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করে দেওয়া। কিন্তু এখানে বলা হচ্ছে আধুনিক অর্থনীতিবিদ যারা আছেন তারা আবার উৎপাদন সম্পর্কে তাদের ধারণাটা আবার একটু অন্যরকম। তারা উৎপাদন সম্পর্কে যে ধারণাটা দিলেন সেই ধারণাটাতে কি বলা হলো, যে বিনিময়ের মাধ্যমে অপর কোনো ব্যক্তির অভাব পূরণের কাজে সাহায্যকারী যে কোনো কাজই হলো উৎপাদন। মানে বিনিময়ের মাধ্যমে আমি কারো সাহায্য করছি, কাউকে একটা কিছু দিচ্ছি। ধরো একজন ধান উৎপাদন করেছে আর একজন গম উৎপাদন করেছে, তাদের মধ্যে বিনিময় হচ্ছে, বা একজন পোশাক তৈরি করেছে আর একজন কৃষক খাদ্য তৈরি করেছে, দুজনের মধ্যে বিনিময় হচ্ছে। তো এই বিনিময়ের মাধ্যমে যখন আমি অন্য কোনো ব্যক্তির অভাব পূরণ করতে পারবো তখনই সেটা হয়ে যাবে কি উৎপাদন। তো এক্ষেত্রে ধ্রুপদী এবং নয়া ধ্রুপদী অর্থনীতিবিদদের মধ্যে কি হয়ে গেল, উৎপাদন সম্পর্কে কিন্তু একটা পরিবর্তন এলো। কারণ প্রাচীনকালের অর্থনীতিবিদরা কিন্তু শিক্ষকতা, ডাক্তার, নার্স এদের কাজগুলোকে কিন্তু উৎপাদন হিসাবে গণ্য করেনি, কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা কিন্তু করেছে। কেন কি, তারা বলেছে কি হচ্ছে, উপযোগিতার সৃষ্টি হচ্ছে, মানে অভাব পূরণ হচ্ছে, সাহায্য করতে পারছি। তো সেই জন্যই বলা হচ্ছে কি যে আধুনিক অর্থনীতিবিদদের মতে এই ধরনের যারা সমাজে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে থাকে তাদের কাজগুলোকেও কিন্তু কি করা হয়েছে, উৎপাদনের অন্তর্গত করা হয়েছে। তো এবার বলবো যে দ্রব্য সামগ্রী যদি আমাদেরকে উৎপাদন করতে হয়, দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে প্রধানত উৎপাদনের 4টে উপকরণ দরকার হয়। কি, সবার প্রথমে দরকার হয় জমি, তারপরে দরকার হয় শ্রম, তারপরে দরকার হয় মূলধন এবং একদম শেষে দরকার হয় সংগঠন। জমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টে হলো উৎপাদনের প্রধান উপাদান। এই 4টে উপাদান ছাড়া কিন্তু উৎপাদন কোনোভাবেই সম্ভব নয়। তো তার মধ্যে জমির কথা যদি বলি, জমি হলো প্রকৃতির দান। অর্থনীতিতে কিন্তু জমি বলতে শুধুমাত্র ভূমিকেই বোঝায় না, অর্থনীতিতে আবার জমি বলতে অরণ্য, জল, মাটি সবগুলোকে একসাথে কিন্তু জমি হিসাবে বলা হয়েছে। তো এই উৎপাদনের ক্ষেত্রে জমি একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং জমিকে আমরা কি করতে পারি না, স্থানান্তরিত করতে পারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি না, এবং জমির কোনো উৎপাদন ব্যয় নেই, মানে জমি উৎপাদন করতে কোনো খরচ লাগে না। জমি প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়ে গেছে, যেটাকে আমরা উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি। সেটা আমরা কৃষিকাজ করি বা আমরা কোনো শিল্পক্ষেত্রে উৎপাদন করি, যাই করি না কেন জমির কিন্তু দরকার হয়ে থাকে। এবং এই জমিকে উৎপাদন করতে আমাদের আলাদাভাবে কোনো ব্যয় করতে হয়নি, এবং জমির উৎপাদনশীলতাটা নির্ভর করে জমির উর্বরতা ক্ষমতার ওপরে। এবং জমিতে কি হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধি কাজ করে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধি, এই টার্মটা একটা নতুন শব্দ, আমি এটার মানেটা বলে দিচ্ছি। মানে একটা জমিতে যখন বারবার উৎপাদন হতে থাকে তখন ওই জমির উৎপাদন ক্ষমতাটা আস্তে আস্তে করে কমে আসে। এটাকেই বলা হচ্ছে কি জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদনের বিধি কাজ করে। এবং সব জমি কিন্তু সমজাতীয় নয়, কিছু জমি বেশি উর্বর, কিছু জমি মাঝারি ধরনের উর্বর, কিছু জমি আছে আবার যেগুলো অনুর্বর, অনেক বছর ধরে পড়ে রয়েছে, যেগুলোকে কিছুভাবে ব্যবহার করা যাচ্ছে না। এবং তার সাথে কি হয়, জমির যোগান কিন্তু সীমিত। পুরো পৃথিবীর অ্যাসপেক্টে যদি আমরা দেখি তাহলে জমির যোগান সীমিত, জমির যোগানকে কিন্তু বাড়ানো সম্ভব নয়। যতটা জমি রয়েছে সেই জমিটাকেই কিন্তু উৎপাদনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এর পরবর্তী উৎপাদনের যে উপাদানটার কথা বলবো সেটা হলো কি শ্রম। শ্রম তাহলে কি, শ্রমিকের মাধ্যমেই শ্রম পাওয়া যায়, শ্রমিক শ্রম দেয়। এবার শ্রমিক শ্রম কেন দেয়, শ্রমিক অর্থের বিনিময়ে শ্রম দিয়ে থাকে, ঠিক আছে। তো অর্থের বিনিময়ে শ্রমিক শ্রম দিচ্ছে। তো শ্রমের ক্ষেত্রে যেটা বলা হয় যে শ্রমিক তার শ্রমকে অর্থের বিনিময়ে বিক্রি করে থাকে, ঠিক আছে। এবং তার সাথে কি, শ্রম শক্তি বিক্রির জন্য শ্রমিকের উপস্থিতি দরকার। কোনো শ্রমিক নেই,
কিন্তু সে তার শ্রম শক্তিকে বিক্রি করবে, এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব হবে না। শ্রমিককে সেখানে থাকতে হবে, থেকেই সে তার শ্রম শক্তিকে কী করতে পারবে? বিক্রি করতে পারবে। এবং শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। আমি যদি মনে করি যে আমি আজকে কাজ করব না, আজকের কাজটাকে আমি সঞ্চয় করে রেখে দেবো, সেটা কালকে করব, এটা কিন্তু হতে পারে না। আজকে যে শ্রমটা দেওয়া দরকার সেটা আজকেই দিতে হবে। শ্রমকে কখনো সঞ্চয় করে রাখা যায় না, দৈনন্দিন এটাকে ব্যবহার করতে হয়। শ্রম শক্তি অবিনশ্বর নয়। এবার কি বলছে দেখো, আগের পয়েন্টটাতে বললো যে শ্রম শক্তিকে সঞ্চয় করা যায় না, পরের পয়েন্টটাতেই আবার বললো শ্রম শক্তি অবিনশ্বর নয়। তার মানে কি, যখন ক্রমাগত আমরা টানা অনেক দিন ধরে কাজ করতে থাকি তখন কি হয়, তখন শ্রম করার ক্ষমতাটা আস্তে আস্তে করে কিন্তু কমে আসে, তখন আবার বিশ্রামের প্রয়োজন হয়। বিশ্রাম নেওয়ার পর আবার কিন্তু পুনরায় অতটা পরিমাণই শ্রম আমরা দিতে পারি। এবং শ্রমের যোগান শ্রমিকরাই দিয়ে থাকে, শ্রমিকরা ছাড়া শ্রমের যোগান দেওয়া সম্ভব নয়। পরবর্তী উৎপাদনের যে উপাদানটার কথা পড়ব সেটা হলো মূলধন। মূলধন বলতে কি বোঝায়? মূলধন হলো কি, যেটা আমরা অতীতে শ্রম করে রেখেছি, সেই অতীত শ্রমের ফল, ঠিক আছে, এবং যেটা ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করে রাখি, সেটাকেই কি বলা হয়ে থাকে? মূলধন বলা হয়ে থাকে। সাধারণ অর্থে আমরা মূলধন বলতে কি বুঝি? সাধারণ অর্থে আমাদেরকে যদি বলা হয় মূলধন কি, তাহলে আমরা কিন্তু বলবো অর্থ। অর্থকেই আমরা মূলধন বলে থাকি, টাকা পয়সাকে মূলধন বলে থাকি। কিন্তু অর্থনীতিতে কিন্তু শুধু অর্থকেই মূলধন বলা হয় না। অর্থনীতিতে কিন্তু এমন বস্তুগুলোকে মূলধন বলা হয় যে বস্তুগুলোকে আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারবো, সেগুলোকেই অর্থনীতিতে কিন্তু কি বলা হয়? মূলধন বলা হয়ে থাকে। যেমন ধরো একটা জমি, সেটা একটা মূলধন, কারণ সেটাকে আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো। বা একটা যন্ত্র, সেই যন্ত্রটাকে পরবর্তী 10 বছর ব্যবহার করতে পারবো। অর্থনীতিতে এগুলোকে কিন্তু কি বলা হয়ে থাকে? মূলধন বলা হয়ে থাকে। শুধু টাকা পয়সাকেই কিন্তু অর্থনীতিতে মূলধন বলা হয় না। তাহলে মূলধনের ক্ষেত্রে আমরা বলতে পারি, অতীতে আমরা যে শ্রম করে রেখেছিলাম সেই শ্রমের ফল হিসাবে আমরা যেটা পেলাম, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, সেটাকে আমরা কি বলতে পারি? মূলধন বলতে পারি। এবং মূলধন কি হয়? উৎপাদনশীল, মানে এই যে বললাম জমিতে উৎপাদন করা হয়, যন্ত্রপাতি এগুলো দ্বারা উৎপাদন করা হয়, তাহলে মূলধন সবসময় কি হবে? উৎপাদনশীল হবে। এবং মূলধন হলো কি, ভবিষ্যৎ আয়ের ফল, মানে কি ভবিষ্যতের আয়ের একটা উৎস। ধরো যন্ত্রটা দিয়ে উৎপাদন করব যেটা আমাদের ভবিষ্যতে আয় দেবে, তাহলে মূলধন কিন্তু কি হচ্ছে? ভবিষ্যৎ আয়ের জন্য একটা উৎস হিসাবে কাজ করে থাকে। মূলধন কিন্তু অস্থায়ী, মানে স্থায়ী বলতে পারবো না। যন্ত্রটা তো একদিন নষ্ট হয়ে যাবে, জমিরও একদিন উৎপাদনশীলতা কমে যাবে, জমির উর্বরতা কমে যাবে। কাজে কোনো জিনিস, মূলধনকে কিন্তু আমরা চিরস্থায়ী বলতে একদমই পারবো না। মূলধন হলো সঞ্চয়ের ফল, যেটা আমরা অতীতে কাজ করেছি এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছিলাম, সেই সঞ্চয়ের ফল হিসাবে আমরা যেটা পাচ্ছি সেটাই হলো কি? মূলধন। এবার বলা হচ্ছে, অর্থ কি মূলধন? আমরা কি অর্থকে মূলধন বলতে পারি? আমরা জেনারেলি তো তাই বলি যে মানে মূলধন বলতে বলি যে একজন বিজনেসম্যানের কতটা মূলধন আছে, এটা বলতে বোঝায় যে তার কাছে কতটা অর্থ আছে, সাধারণ অর্থে এটা বোঝায়। কিন্তু অর্থনীতিতে কিন্তু মূলধন বলতে সেটা বোঝায় না। কেন বোঝায় না? তার কারণ দেখো, অর্থকে কিন্তু অর্থনীতিতে মূলধন বলে না। আমার কথাটা শুনে তোমাদের খুব অবাক লাগবে যে অর্থকে কেন মূলধন বলবো না। তার কারণ হলো, দেখো, অর্থ বলতে আমরা কি বুঝি? টাকা, একটা কাগজি নোট। সেই কাগজি নোটটার কি কোনো দ্রব্য উৎপাদন করার কোনো ক্ষমতা আছে? নেই। এই কাগজি নোটটা শুধু একটা জিনিস কেনার জন্য একটা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে, কিন্তু টাকার নিজের কিন্তু কোনো ক্ষমতা নেই। টাকা শুধু বিনিময়ের মাধ্যম। কিন্তু আমরা এর আগে মূলধন বলতে যেটা পড়লাম, যে মূলধন উৎপাদনশীল, যেমন জমি, যন্ত্রপাতি, এরা নতুন জিনিস তৈরি করতে পারে, কিন্তু টাকা কিন্তু নতুন জিনিস তৈরি করতে পারে না। সেই জন্য আমরা অর্থনীতিতে কিন্তু মূলধনকে কি বলতে পারি না, মানে মূলধন হিসাবে আমরা অর্থকে কিন্তু মূলধন বলতে পারি না। ঠিক আছে, তাহলে অর্থনীতিতে কিন্তু অর্থ মূলধন হিসাবে গণ্য হয় না। এর পরবর্তীকালে বলা হচ্ছে কি, যে সংগঠন এবং উদ্যোক্তা। সংগঠন এবং উদ্যোক্তা কি? ধরো একজন ব্যক্তি উদ্যোগ নিয়ে
কাজটা শুরু করে, উৎপাদনের কাজটা শুরু করে। তাহলে যে ব্যক্তি উদ্যোগ নিয়ে উৎপাদনের কাজটা শুরু করলো তাকে বলবো আমরা উদ্যোক্তা, এবং ওই উদ্যোক্তা যখন আরও তার সমান কয়েকজন ব্যক্তিকে নিয়ে সেই উৎপাদন কাজটা, সম্পূর্ণ কাজটা পরিচালনা করবে, তখন তার মাধ্যমে কি হয়, একটা সংগঠন তৈরি হয়ে থাকে। এর পরবর্তীকালে যেটা বলবো, যে আমরা দেখলাম তাহলে উৎপাদনের এই 4টি উপকরণের কথা আমরা পড়লাম। এর পরবর্তী যে টার্মটার কথা পড়বো সেটা হলো কি উপকরণের দুষ্প্রাপ্যতা। এটা বলতে এর আগেই তোমাদেরকে বলেছিলাম যে প্রকৃতিতে সব উপকরণ কিন্তু সমমাত্রায় নেই, বা সব উপকরণ কিন্তু সব জায়গায় সমান নেই। উপকরণ কিন্তু কোথাও বেশি, মানে কোথাও কম, সম্পদ কোথাও বেশি আছে কোথাও কম আছে। এটা থেকেই দুষ্প্রাপ্যতার সৃষ্টি হয়েছে, মানে পাচ্ছি না, যতটা দরকার ততটা পাচ্ছি না। এবার এটা থেকেই কি হয়, এটা থেকেই আরেকটা নতুন টার্ম আসছে, যেটা হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি, এই টার্মটা তোমরা এর আগে কখনো শোনোনি। সুযোগ ব্যয় বলতে বোঝাচ্ছে, ধরো একটা জমি আছে, ধরো আমার কাছে একটা জমি আছে, এবার আমার জমিটা ধরো আমি উৎপাদনের কাজে কাউকে দিতে চাই। বললাম যে আমার জমিটা আমি কাউকে উৎপাদনের কাজে দেব। তো আমার কাছে ধরো একজন ব্যক্তি এলো, সে এসে বলল আমি আপনার জমিটাতে ধান উৎপাদন করতে চাই। আরেকজন এসে বলল আমি আপনার জমিটাতে গম উৎপাদন করতে চাই। তাহলে যদি আমি আমার জমিটা ধান উৎপাদন করতে দিয়ে দিই, তাহলে ধান উৎপাদনের ফলে জমি থেকে যে টাকাটা পাবো, একটা টাকা পেলাম, আবার গম উৎপাদন থেকে একটা টাকা পেতাম, কিন্তু যেটা আমি গম উৎপাদনের ক্ষেত্রে দিলাম না। তাহলে গম উৎপাদনের ক্ষেত্রে যে টাকাটা পেতাম সেই টাকাটাই হবে ধান উৎপাদনের সুযোগ ব্যয়। একটু কনফিউজিং লাগতে পারে। ধরো ধান উৎপাদন করবে একজন, সে বলল যে দিদি আপনাকে আমি 600 টাকা দেব জমির ভাড়া বাবদ। আর একজন গম উৎপাদন করবে, সে বলল দিদি আপনাকে আমি 500 টাকা দেব। তাহলে বলো আমি জমিটা কাকে দেব? যে আমাকে 600 টাকা দেবে আমি জমিটা তাকেই দেব। তাহলে আমি যে 600 টাকা যে দিল তাকে দিলাম বলে ওই একই জমিটা কি হয়ে গেল, গম উৎপাদনের থেকে বঞ্চিত হলো। তাহলে যদি গম উৎপাদন হতো তাহলে 500 টাকা পেতাম, তাহলে ওই 500 টাকাটাই হবে ধান উৎপাদনের সুযোগ ব্যয়। তাহলে যেহেতু আমি ধান উৎপাদনে জমিটা 600 টাকা, মানে 100 টাকা এক্সেস পাচ্ছি বলে দিয়ে দিয়েছি, তাহলে গম উৎপাদন হলে যে 500 টাকাটা পেতাম সেটাই হলো ধান উৎপাদনের সুযোগ ব্যয়। তাহলে এই বিষয়টা ভালো করে জানতে হবে যে সুযোগ ব্যয় কাকে বলে। এর পরবর্তী যেটা হলো অর্থনীতির সংজ্ঞা। বিভিন্ন অর্থনীতিবিদ কিন্তু অর্থনীতি সম্পর্কে নানান সংজ্ঞা দিয়েছেন। এবার সেই সংজ্ঞাগুলো আমরা একটু দেখে নেব। তার মধ্যে অর্থনীতির যে জনক অ্যাডাম স্মিথ, তিনি অর্থনীতি সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, মানে অর্থনীতিতে বিভিন্ন সম্পদ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং তিনি বলেছেন কিভাবে ধনসম্পত্তি বৃদ্ধি পাচ্ছে এবং সেগুলো কি কি কাজে ব্যবহার হচ্ছে, এগুলো নিয়েই অর্থনীতিতে প্রধানত আলোচনা করা হয়ে থাকে। এর পরবর্তী মার্শাল অর্থনীতি সম্পর্কে কি বলেছেন? মার্শাল বলেছেন মানুষের দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো আমরা করি সেই কাজকর্মগুলোকে নিয়ে এবং মানুষের ব্যক্তিগত কল্যাণের সাথে জড়িত যে সামাজিক কাজ এবং ব্যক্তিগত কাজ, এইগুলোকে নিয়েই অর্থনীতিতে আলোচনা করা হয়। মানে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেই কাজগুলো এক তো আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে করি, আবার সামাজিক স্বার্থেও করে থাকি। যেমন ধরো বলছি যে একজন মুচি, সে জুতো সেলাই করছে, তো সে সবার প্রথমে কি করছে, নিজের ব্যক্তিগত স্বার্থে করছে, কারণ সে সেখান থেকে টাকা পাচ্ছে, যে টাকাটা তার অভাব পূরণের জন্য দরকার। তার পরবর্তী কি হলো, সে সামাজিক কাজ করলো। আমার জুতোটা ছিঁড়ে গেছে, আমি মুচিকে ছাড়া কিছুভাবে জুতোটা সেলাই করাতে পারবো না, তাহলে এটা এক ধরনের সামাজিক কাজ। তাহলে মার্শাল যেটা বললো, আমাদের দৈনন্দিন আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর দ্বারা যখন আমাদের ব্যক্তিগত এবং সামাজিক যে কল্যাণ হয় সেটাকে নিয়েই অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। এর পরবর্তীকালে রবিনস অর্থনীতি সম্পর্কে কি বললেন? রবিনস বললেন অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান যেখানে কি রয়েছে, মানুষের যে অসংখ্য উদ্দেশ্য, মানুষের জীবনের যে অসংখ্য উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলোকে নিয়েই অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। এই অসংখ্য উদ্দেশ্যগুলো কিভাবে সীমাবদ্ধ উপকরণের মাধ্যমে অসংখ্য উদ্দেশ্যকে মানুষ পূরণ করতে পারবে সেটা নিয়ে অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। এর পরবর্তী অর্থনীতিবিদ স্যামুয়েলসন অর্থনীতি সম্পর্কে কি বললেন? যে প্রকৃতিতে তো সব সম্পদই দুষ্প্রাপ্য। আমি এটা বললাম তোমাদেরকে, এই দুষ্প্রাপ্য, মূল্যবান
দ্রব্য সামগ্রীগুলোকে কিভাবে আমরা আমাদের জীবনে ব্যবহার করব, কিভাবে এগুলো মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে, মানে ভাগ করে দেওয়া হবে, এগুলো নিয়েই অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। এর পরবর্তী, তাহলে এগুলো আমরা পড়ে নিলাম হচ্ছে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ কী কী ধারণা দিয়েছে। এর পরবর্তী আমরা পড়ব কি, যে অর্থনীতি হলো সমাজবিজ্ঞান। কেন কি অর্থনীতিতে কি করা হচ্ছে, সামাজিক কাজ নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমেই বললাম যে উৎপাদন হলো একটা সামাজিক কাজ, যেখানে ব্যক্তিগত এবং সামাজিক কল্যাণের সাথে জড়িত নানা ধরনের কাজ করা হয়ে থাকে, এবং সামাজিক কাজ একটা প্রাচীন প্রথা বা পদ্ধতি মেনেই সামাজিক কাজগুলো করা হয়ে থাকে, এবং মানুষ এই ঐতিহাসিক বিবর্তনের মধ্যে দিয়েই এই কাজগুলো করে থাকে, যেটা অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। মানুষ ও প্রকৃতির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এবং কিভাবে মানুষ সম্পদকে কাজে লাগিয়ে নিজের অভাব পূরণ করছে, এগুলো নিয়ে অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে বলে অর্থনীতিকে আমরা প্রধানত কি বলে থাকি, সমাজবিজ্ঞান বলে থাকি। এবং সামাজিক কাজ কাকে বলে, সামাজিক কাজ হলো যে কাজগুলো কি হচ্ছে প্রাচীন প্রথা মেনে এবং ঐতিহাসিক বিবর্তনের সাথে সাথে যে কাজগুলো চলে আসছে এবং সামাজিক প্রথা অনুসারে হচ্ছে, সেই কাজগুলোকে আমরা কি বলে থাকি, সামাজিক কাজ বলে থাকি। এবং যেগুলো সমাজের প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো করা হয়ে থাকে, সেটাকেই বলা হচ্ছে কি সামাজিক কাজ। তাহলে অর্থনীতিতে সামাজিক কাজ এবং সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে বলেই অর্থনীতিকে কি বলা হয়ে থাকে, সমাজবিজ্ঞান বলা হয়ে থাকে। এবং অর্থনীতিতে সমাজবিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু অর্থনীতির মধ্যে কিছুটা অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে অর্থনীতিকে সামাজিক বিজ্ঞান বলা হলো কারণ এখানে সমাজের নানান বিষয়বস্তুকে নিয়ে, বাজারকে নিয়ে, উৎপাদনকে নিয়ে আলোচনা করা হয় বলে অর্থনীতিকে কি বলা হলো, সামাজিক কাজ বলা হলো। আর অর্থনীতির আলোচনার দুটো প্রধান স্তম্ভ হলো কি, উৎপাদন আর বাজার। এর পরবর্তী অর্থনীতির যে চ্যাপ্টারগুলোই তোমরা পড়বে, সেগুলোতে দুটো বিষয় প্রধানত পড়বে, একটা হলো উৎপাদন আর উৎপাদনের সাথে জড়িত বাজার। এখন আজকে আমরা পড়লাম উৎপাদনের প্রধান 4টে স্তম্ভের কথা পড়লাম। এর পরবর্তীকালে আমরা পড়বো এই উৎপাদনের ওপর নির্ভর করে কিভাবে বাজার গড়ে ওঠে, এর পরবর্তী বিষয় হবে সেটা। তো এই হলো ফার্স্ট আজকে ক্লাস 11-এর অর্থনীতির প্রথম চ্যাপ্টারটা আমি কিছুটা তোমাদেরকে পড়ালাম। তোমরা সবাই এই বিষয়টা বইতে ভালো করে পড়ে দেখবে। আমি যতটা সম্ভব হলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখো। পরবর্তী ভিডিওগুলোতে আমি 11-এর অর্থনীতির বাকি বিষয়গুলো সম্পর্কেও আলোচনা করব, বাকি চ্যাপ্টার্সগুলো নিয়েও বলবো, এবং নিচে আমার ফোন নাম্বার এবং আমি কোথায় ক্লাস করাই সেগুলো সম্পর্কে সব দেওয়া থাকবে। যদি তোমরা কেউ পার্সোনালি কোনো সমস্যা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তো আমার নাম্বারটা দেওয়া থাকবে, আমাকে পার্সোনালি সবাই ফোন করে নিতে পারো। তো আজকে এই অবধি। আজকে তো তাহলে ক্লাস 11-এর অর্থনীতির ফার্স্ট চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিলাম। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না এটা সব থেকে তোমরা অনেকটা ভালো কিছু শিখতে পেরেছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই এটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, নিজেদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আমার পরবর্তী আমি তোমাদের জন্য যে ভিডিওগুলোকে পাঠাবো সেগুলো যাতে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়, সবার কাছেই নোটিফিকেশানটা যায়। এবং আমি ক্লাস 11-12-এর অর্থনীতি পড়াই, এবং তার সাথে আমি গ্র্যাজুয়েশনেরও অর্থনীতি পড়াই। তো আমার ফোন নাম্বার হলো 9051938028। আমার নাম্বারটা নিচে ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা সম্পর্কে কেউ যদি আমাকে ফোন করতে চাও তো ফোন করতে পারো, বা আমার কাছে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এই নাম্বারে।